স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। পুরনো লিঙ্কটা কি হয়েছে? পুরোনো লিঙ্কটা হবে না, ওটা ডিলিট করে দেওয়া হয়েছে। বেশ, সেটাই। এটা নতুন লিঙ্ক। ওকে। আচ্ছা, দেখো এটা হচ্ছে একটা আগের দিন আমরা যেটা আলোচনা করছিলাম যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স। ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্ট সোর্স সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা বলেছি যে ভোল্টেজ সোর্স এটা দু ধরনের হতে পারে, তাই তো? দু ধরনের সোর্স কি কি হতে পারে? একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, যে ভোল্টেজ সোর্সের মানটা কারোর উপরে নির্ভরশীল নয় তাকে আমরা বলবো কি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি কারোর উপরে নির্ভরশীল হয়, অন্য কোনো ভোল্টেজ বা কারেন্ট, সার্কিটের মধ্যে অন্য কোনো জায়গাকার ভোল্টেজ বা কারেন্টের উপরে যদি সেটা নির্ভরশীল হয়, সেক্ষেত্রে তাকে আমরা বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তো দেখো এখানে আমরা আগের দিনে এটা ভোল্টেজ সোর্স সম্পর্কে আলোচনা করেছি। একই রকম ভাবে আজকে আমরা দেখবো হচ্ছে কারেন্ট সোর্স। ঠিক আছে, কারেন্ট সোর্স ব্যাপারটা কি, মানে ভোল্টেজ সোর্সকে আমরা একটা ব্যাটারি বা একটা প্লাস মাইনাস টার্মিনাল দিয়ে আমরা ডিনোট করে থাকি। এটা কি, এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, একটা প্লাস টার্মিনাল একটা মাইনাস টার্মিনাল, এরকম যদি কোনো সিম্বল থাকে তাহলে সবসময় জানবে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। অনেক ক্ষেত্রে তোমরা বইতে দেখতে পাবে এরকম ভাবে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে দেখানো হয়েছে, এরকমও থাকতে পারে আবার ওরকমও থাকতে পারে, যে কোনো ভাবেই থাকতে পারে। তো এরকম ভাবে একটা ভোল্টেজ সোর্স কে রিপ্রেজেন্ট করা হয়। যদি তাতে প্লাস এবং মাইনাস টার্মিনাল থাকে তাহলেই বুঝে নেবে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। এবার ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি বলে দেওয়া থাকে, কোনো ভোল্টেজ ডাইরেক্টলি বলে দেওয়া থাকে, যেমন 10 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট, 11 ভোল্ট, এরকম যদি মেনশন করে দেওয়া থাকে ভ্যালু, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি কোনো প্যারামিটারের উপরে নির্ভরশীল হয়, যেমন ধরো হচ্ছে 5 VX অথবা ধরো 6 I, এরকম যদি কোনো ভ্যালু মেনশন করে দেয় সাপোজ, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তো একইভাবে একটা কারেন্ট সোর্সকে রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বলটা দিয়ে। কারেন্ট সোর্সকে সবসময় রিপ্রেজেন্ট করা হবে এরকম সিম্বল দিয়ে, তাতে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, যদি এরকম কোনো সিম্বল থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে সিম্বলের পার্থক্যটা কিন্তু খুব ভাইটাল। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সিম্বল, এটা হচ্ছে কারেন্ট সোর্সের সিম্বল। কারেন্ট সোর্সে অলওয়েজ একটা তীর চিহ্ন দেওয়া থাকবে। এবং কারেন্ট সোর্সও দু ধরনের হতে পারে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট, দু রকমই হতে পারে। যদি ধরো একটা কারেন্ট সোর্স বলে তাতে বলে দিল যে তার ভ্যালু হচ্ছে 5 অ্যাম্পিয়ার, সাপোজ 5 অ্যাম্পিয়ার, মানে কি, এই যে কারেন্ট সোর্স এটা অলওয়েজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করবে। একটা আইডিয়াল যদি কারেন্ট সোর্স হয়, আইডিয়াল মানে আদর্শ কারেন্ট সোর্স হয়, ঠিক আছে, সেইটা সবসময় কি করবে, একটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট অলওয়েজ সাপ্লাই করবে। দেখো এখানে একটা কারেন্ট সোর্স দেখিয়েছে, সেই কারেন্ট সোর্সের ম্যাগনিটিউড কত বলেছে, এটা এটা হচ্ছে আইএস। আইএস মানে হচ্ছে কারেন্ট সোর্সের কারেন্টের ম্যাগনিটিউড। তো এইটা যদি একটা কারেন্ট সোর্স হয়, এর গ্রাফটা দেখো, গ্রাফটাতে কি বলছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্টকে দেখানো হয়েছে আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভোল্টেজকে দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো ভোল্টেজ যাই হোক না কেন, কারেন্ট সোর্স মানে কারেন্ট সোর্সটা কিন্তু অলওয়েজ একটা কনস্ট্যান্ট কারেন্ট প্রোভাইড করে যাচ্ছে, এই কারেন্ট সোর্সের কারেন্ট কিন্তু কমছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা আইডিয়াল কারেন্ট সোর্স। আইডিয়াল মানে কি, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ কারেন্ট সোর্স। আদর্শ কারেন্ট সোর্স যদি হয়, তার কারেন্টের যে ম্যাগনিটিউড, সেই কারেন্টের ম্যাগনিটিউডটা অলওয়েজ ফিক্সড থাকবে। কিন্তু যে আমাদের প্র্যাকটিক্যাল আমরা যে কারেন্ট সোর্স দেখতে পাই, সেই কারেন্ট সোর্সের মধ্যে কি থাকে, এই ধরনের আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে যে কারেন্ট আমরা দেখলাম সবসময় ফিক্সড থাকছে, কিন্তু আদর্শ যে কারেন্ট সোর্স সেটার ক্ষেত্রে কিন্তু কারেন্টটা অলওয়েজ ফিক্সড থাকে না। কেন ফিক্সড থাকে না? কারণ হচ্ছে কারেন্ট সোর্সটা দেখো, কারেন্ট সোর্সের এখানে কি আছে, এখানে কোনো কিছু নেই, এখানে প্যারালালে কোনো রেজিস্ট্যান্স দেখানো হয়নি। প্যারালালে কোনো রেজিস্ট্যান্স দেখানো হয়নি মানে হচ্ছে কারেন্ট সোর্স যেটা আছে তার হচ্ছে প্যারালালে কোনো রেজিস্ট্যান্স নেই, মানে কি ইনফাইনাইট, ইনফাইনাইট ইম্পিডেন্স আছে। ঠিক আছে, ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট। যদি আমরা এরকম একটা কারেন্ট সোর্স বলি, তার ম্যাগনিটিউড যদি আমরা ধরো আইএস নাম দিই, কারেন্টের ম্যাগনিটিউড হলো আইএস, এবং এখানে আমরা একটা সাপ্লাই করছে, এটা সবসময়, তার মানে আমরা যে আউটপুট যেটা পাচ্ছি কোন টার্মিনালে পাচ্ছি, এই দুটো টার্মিনালে আমরা আউটপুট পাচ্ছি সে। তো আউটপুট যদি আমরা এখানে পাই, সেই আউটপুটটা আমরা সবসময় আইএসই পাবো, কারেন্ট আমরা সবসময় এখানে আইএস কারেন্টই পাবো। এটা আমরা ধরে নিই, কার ক্ষেত্রে ধরে নিই, একটা আদর্শ
বা আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে এটা আমরা ধরে নিই। কেন ধরে নিই? কারণ হচ্ছে এই আইডিয়াল কারেন্ট সোর্স যেটা আছে তার যে প্যারালাল পাথ, এই প্যারালাল পাথ মানে কি, এইটা তার প্যারালাল পাথ হলো এইটা। এই প্যারালাল পাথে কোনো কারেন্ট ফ্লো হয় না। কেন কারেন্ট ফ্লো হয় না? কারণ এই প্যারালাল পাথের ইম্পিডেন্স যেটা, সেটা হচ্ছে ইনফাইনাইট। কোনো পাথের যদি ইনফাইনাইট ইম্পিডেন্স হয় বা রেজিস্ট্যান্স যদি ইনফাইনাইট হয়, তাহলে সেই পথে কোনো কারেন্ট ফ্লো হতে পারে না। তার মানে আমরা ধরে নিই একটা আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে তার যে প্যারালাল পাথ, সেই পাথের ইম্পিডেন্সটা হচ্ছে ইনফাইনাইট। কিন্তু ইন প্র্যাকটিস যে কারেন্ট সোর্স আমরা দেখি তার কিন্তু প্যারালাল পাথের ইম্পিডেন্সটা ইনফাইনাইট হয় না, একটা ফাইনাইট ভ্যালু তার থাকে। ফাইনাইট ভ্যালু থাকার মানে কি? ধরো এটা একটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের কারেন্টের ম্যাগনিটিউড ধরা যাক আইএস। এবার তার সঙ্গে যদি প্যারালাল পাথে একটা ডেফিনিট রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি হবে? তাহলে এটা ধরো একটা তার প্যারালাল পাথে রেজিস্ট্যান্স আছে, আমরা আউটপুটটা নিতে চাইছি সাপোজ এই দুটো টার্মিনালের মধ্যে। আমরা সাপোজ নাম দিয়ে দিই, এই টার্মিনালটাকে আমরা 1 নাম্বার, এটাকে আমরা 2 নাম্বার সাপোজ নাম দিচ্ছি। তো আমরা এইখানে যে কারেন্টটা পাবো, এটাই তো আমরা কারেন্ট সোর্স থেকে যে কারেন্টটা পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে কি হবে, যদি আইডিয়াল হতো তাহলে এখানে আমরা আইএস কারেন্টই পেতাম। কিন্তু যেহেতু এটা আইডিয়াল নয়, মানে এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স, ডেফিনিট রেজিস্ট্যান্স আছে, তার মানে কি এখান দিয়ে কিছু কারেন্ট বাইপাস হয়ে যাবে। পুরো কারেন্টটা, আইএস কারেন্টটা এখানে আসবে না, কিছুটা কারেন্ট এই পথ দিয়ে বাইপাস হয়ে চলে যাবে। তাহলে এখানে যে কারেন্টটা পৌঁছাবে সেটা আলটিমেটলি কত হবে দেখে নেওয়া যাক। এখানে কি বলছে, এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে সাপোজ ভি বাই আর এস। ভি বাই আর এস, কারণ এইখানে এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, সে দিস ভোল্টেজ ইজ ভি। তাহলে এখানে এই আর এস এর প্যারালালে কত ভোল্টেজ আছে? ভিএস ভোল্টেজ আছে, মানে ভি ভোল্টেজ আছে। তাহলে এই পথে যে কারেন্টটা আসবে সেই কারেন্টের মানটা কত? এই কারেন্টের মান কত? এটার মান হবে ভি বাই আর এস। ঠিক আছে, ভি বাই আর এস হচ্ছে এই কারেন্টের মানটা। তাহলে এইখানে যে কারেন্টটা আমরা পাবো সেটার মান কত হবে? সেটার মান হবে আমার, এখানে টোটাল কারেন্ট আসছিল আইএস, এখান দিয়ে ভি বাই আর এস বেরিয়ে গেল, তাহলে বাকি থাকলো কত? আইএস মাইনাস ভি বাই আর এস। এই কারেন্টটা আমরা আমাদের যে ডিজায়ার্ড আউটপুট টার্মিনাল সেখানে আমরা পাবো, কারেন্ট সোর্স থেকে আমরা এই কারেন্টটা পাবো। কিন্তু যদি এটা আইডিয়াল কারেন্ট সোর্স হতো, আইডিয়াল কারেন্ট সোর্স হলে তখন কি হতো? তখন আর এস এর মানটা কত হতো? আইডিয়াল যদি এটা কারেন্ট সোর্স হতো, আর এস এর মানটা তখন ইনফাইনাইট হতো, ইনফিনিটি হতো। ঠিক আছে, ফর আইডিয়াল। কিন্তু ফর প্র্যাকটিক্যাল আর এস এর একটা ডেফিনিট ভ্যালু থাকছে। ফর আইডিয়াল কারেন্ট সোর্স, আইডিয়াল সিএস কারেন্ট সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আর এস এর মানটা ইনফাইনাইট হতো, এবং তখন এটার মান কত হয়ে যেত? তখন এটার মান দেখো আইএস মাইনাস ভি বাই ইনফাইনাইট। কোনো কিছুকে ইনফাইনাইট দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। তার মানে আইএসই পেতাম আমরা, তখন আমরা আইএসই পেতাম যদি এটা আইডিয়াল হতো তাহলে। কিন্তু যেহেতু এটা আইডিয়াল নয়, তার মানে এখানে কারেন্টটা আমরা একটু কম পাবো। তো যদি আমরা এটাকে গ্রাফিক্যালি শো করি, গ্রাফিক্যালি শো করলে কেমন হবে ব্যাপারটা? ওয়াই অ্যাক্সিস বরাবর ধরা যাক আমরা আই লিখছি, কারেন্ট কত পাচ্ছি, মানে এখানে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেটাকে আমরা এটাকে আই নাম দিচ্ছি। ঠিক আছে, এই কারেন্টটাকে। আর এক্স অ্যাক্সিস বরাবর ধরা যাক আমরা ভোল্টেজ দেখাচ্ছি। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভোল্টেজ দেখাচ্ছি। তো যখন আমার ভোল্টেজের মানটা 0, ভোল্টেজের মান যখন 0, তখন আমরা কারেন্ট কত পাবো? এখানে ভি এর মান 0 বসিয়ে দাও, তাহলে আমরা আইএস কারেন্টই পাবো। আই সমান এখানে আমরা আইএস পাবো, পাবো তো। প্রথমে একদম ভি ইকুয়াল টু 0-তে আমরা আইএস কারেন্টই পাবো। তারপরে যখন আস্তে আস্তে ভিটা বাড়বে, যখনই আমার এই ভিটা বাড়বে, ভিটা বাড়তে থাকলে কি হবে? ভি বাই আর এস এর মানটাও ক্রমশ ক্রমশ বাড়বে, এবং তার মানে হচ্ছে আইএস থেকে বেশি কোয়ান্টিটি বিয়োগ হতে থাকবে, এবং তার মানেই হচ্ছে কারেন্টের পরিমাণটা ক্রমশ ক্রমশ কমতে থাকবে, ক্রমশ কমতে থাকবে। তো এইরকম একটা আমরা গ্রাফ পাবো। দেখো ভ্যালুটা ক্রমশ কমে যাচ্ছে, কারেন্টের ভ্যালুটা ক্রমশ ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো এইটা কার ক্ষেত্রে হলো? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা কারেন্ট সোর্সের ক্ষেত্রে হলো। কিন্তু আইডিয়াল যদি কারেন্ট সোর্স হতো, আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি রেজিস্ট্যান্স তো ইনফাইনাইট, তার মানে ভি এর ভ্যালু তুমি যতই বাড়াও কোনো পরিবর্তন হবে না, কারণ কোনো কিছুকে ইনফাইনাইট দিয়ে ভাগ করলে তো 0ই পাবো তখন। কিন্তু আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা গ্রাফটা এরকম পেতাম। আইডিয়াল কারেন্ট সোর্স যদি আমরা দেখি, তখন আমরা গ্রাফটা কেমন পেতাম? এই দিক বরাবর সাপোজ আমরা আই লিখছি, আর এদিক বরাবর আমরা সাপোজ ভি লিখছি। তাহলে যদি আমার এট ভি ইকুয়াল টু 0-তে যদি আইএস প্যারালাল যাবে, একদম এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল একটা গ্রাফ পাবো। মানে যদি আইএস আমার কারেন্টের ভ্যালু প্রথমে থাকে, যত আমরা ভি বাড়াবো তা সত্ত্বেও কিন্তু কারেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন ঘটবে না, অলওয়েজ এটা একটা আইএস কারেন্টই সাপ্লাই করতে থাকবে। ঠিক আছে, তো এই গ্রাফটা আমরা কার ক্ষেত্রে বলছি? এটা হচ্ছে ফর আইডিয়াল। আর এই গ্রাফটা আমরা কার ক্ষেত্রে বলছি? ইট ইজ ফর প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল পারপাসে আমরা যখন কারেন্ট সোর্স দেখবো তখন কিন্তু এরকম ঘটনা ঘটবে। তো
তো এখানে যে কারেন্ট সোর্সটার কথা দেখানো হলো, এই কারেন্ট সোর্সটা কিন্তু এটাকে কি বলতে পারি আমরা, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে, কারণ এখানে একটা ডেফিনিট ভ্যালু বলে দেওয়া আছে আইএস, ঠিক আছে, এখানে একটা ডেফিনিট ভ্যালু বলে দেওয়া আছে। যদি আমরা এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেখাতে চাইতাম, ধরা যাক আমরা একটা সার্কিট ড্র করি, ধরা যাক এটা একটা সার্কিট, ঠিক আছে, এখানে ধরো আমরা একটা কারেন্ট সোর্স দেখাচ্ছি। কারেন্ট সোর্সের সিম্বল কিরকম হয় বললাম, কারেন্ট সোর্সের সিম্বলে অলওয়েজ একটা তীর চিহ্ন থাকবে, ঠিক আছে, তীর চিহ্ন যখনই দেওয়া থাকবে বুঝে নেবে ওটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, আর যদি প্লাস মাইনাস দেওয়া থাকে বুঝে নেবে ওটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, এখানে ধরা যাক এটার ভোল্টেজ আমি ভিএস বলে দিলাম। সাপোজ এই রেজিস্ট্যান্সটার মান হলো R1, এই রেজিস্ট্যান্সের মান হলো R2, এই রেজিস্ট্যান্সের মান হলো R3, আর এই রেজিস্ট্যান্সের মান হলো R4, ঠিক আছে। এখানে যে কারেন্ট সোর্সটা আমরা দেখালাম, তো ধরা যাক এই কারেন্ট সোর্সের মানটা আমরা এরকম শো করছি। এখানে ধরা যাক এই এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এটাকে সাপোজ আমরা ভিএক্স নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা সাপোজ এই R1 ভোল্টেজের অ্যাক্রসে, R1 রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পাচ্ছি তাকে আমরা ভিএক্স নাম দিচ্ছি। এবং এই কারেন্ট সোর্স যেটা আছে না, কারেন্ট সোর্সের যে কারেন্টের ম্যাগনিটিউড, সাপোজ এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে সে 20 ইন্টু ভিএক্স, 20 ইন্টু ভিএক্স, এই কারেন্ট সোর্সের কারেন্টের মানটা। তার মানে কি বোঝাচ্ছে, মানে এই ভোল্টেজটা যত বাড়বে বা যত কমবে তার উপরে নির্ভর করে এই কারেন্ট সোর্স কতটা কারেন্ট সাপ্লাই করছে সেটা বাড়বে অথবা কমবে, ঠিক আছে। 20 ইন্টু ভিএক্স আমরা এরকম একটা ভ্যালু বলে দিলাম, এটাকে আমরা সাপোজ 5 ইন্টু ভিএক্স বা 2 ইন্টু ভিএক্স যা খুশি বলতে পারি, ইট ক্যান বি মিউ ইন্টু ভিএক্স, সাম কনস্ট্যান্ট ইন্টু ভিএক্স, ঠিক আছে। যদি আমার এরকম থাকে যে এই সার্কিটের মধ্যে অন্য কোনো জায়গাকার ভোল্টেজ অথবা অন্য কোনো জায়গাকার কারেন্টের উপরে এই কারেন্ট সোর্সের ম্যাগনিটিউডটা নির্ভর করে, তখন আমরা এই কারেন্ট সোর্সটাকে কি বলবো, এটাকে আমরা নাম দেবো হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট, এই পুরোটা লিখলাম না, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে। তো শুধু যে এটা ভোল্টেজের উপরে নির্ভরশীল হবে এমনও নয়, এমনও হতে পারতো, ধরা যাক আমরা যদি এরকমও বলতে পারি এটাকে, ভাবো এটাকে আমরা কিছু কনসিডার করলাম না, এটাকেও আমরা মুছে দিচ্ছি। সাপোজ আমরা এই জায়গাকার যে কারেন্টটা এই সার্কিটের মধ্যে এইখানে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে না, বা যে কোনো জায়গাকার কারেন্ট হতে পারে বা এইখানেও কারেন্ট হতে পারে, আমি এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। ধরা যাক এই R2-র মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই R2-র মধ্যে দিয়ে ফ্লো হওয়া কারেন্টকে আমি সাপোজ নাম দিচ্ছি আইএক্স, ঠিক আছে, হবে এই I2-র মধ্যে দিয়ে যে ফ্লো হচ্ছে কারেন্টটা, তাকে আমরা R2-র মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে আমরা সাপোজ আইএক্স নাম দিচ্ছি। এবার এই যে কারেন্ট সোর্স, আমরা হয়তো এই কারেন্ট সোর্সের ম্যাগনিটিউডটাকে বললাম হচ্ছে 2 ইন্টু আইএক্স, ঠিক আছে। এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স যেটা আছে তখন তার ম্যাগনিটিউডটা আমি সাপোজ বললাম হচ্ছে 2 ইন্টু আইএক্স, অথবা আমি 2 যে বলতে হবে এমন কোনো মানে নেই, আমি এটাকে মিউ ইন্টু সাম কনস্ট্যান্ট ইন্টু আইএক্সও বলতে পারি, ঠিক আছে। মানে কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু আইএক্স, মানে এটা কি, মানে হচ্ছে এই যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সটা কতটা কারেন্ট সাপ্লাই করবে এটা নির্ভর করছে এই R2 যে ব্রাঞ্চ আছে বা R2 যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে তার উপরে, ঠিক আছে। তার মানে এই কারেন্ট সোর্সের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এই R2 রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো হওয়া কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ডিপেন্ডেন্ট, কোনো কিছুর উপরে যদি ডিপেন্ডেন্ট হয়, মানে কোনো সার্কিট প্যারামিটারসের উপরে বা সার্কিটের মধ্যেকার অন্য কোনো জায়গাকার ভোল্টেজ বা কারেন্টের উপরে যদি এই কারেন্ট সোর্সের যে কারেন্টের ম্যাগনিটিউড সেটা যদি ডিপেন্ড করে, তখন আমরা এই কারেন্ট সোর্সটাকে নাম দেবো হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে। তো এখানে এটা হলো একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে আশা করা যায় এটা ক্লিয়ার হয়েছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ব্যাপারটা কি। যেরকম ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতো ঠিক সেরকম ভাবে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও হবে। আর যদি কোনো কিছু স্পেসিফাই না করা থাকে, মানে ডাইরেক্টলি যদি এর ম্যাগনিটিউডটা বলে দেওয়া থাকে, তখন ধরবে এটা হচ্ছে একটা ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার,
যদি কোনো কিছুর উপরে নির্ভরশীল না হয় ভোল্টেজের মানটা, তখন আমরা তাকে বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি কোনো কিছুর উপরে সেটা নির্ভরশীল হয় তাকে আমরা বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, কারো ডাউট আছে কি এর মধ্যে? না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। তো এবারে আমরা কিছু প্যারামিটারের উপরে আরেকবার আলোচনা করব। এগুলো তোমরা জানো, তাও একবার রিভিশন হচ্ছে বা রিভিউ হচ্ছে। নেটওয়ার্ক থিওরির মধ্যে প্যাসিভ এলিমেন্টস হিসাবে যেগুলো ইউজ হয় তার কিছু ডিসকাশন করা হচ্ছে। যেমন হচ্ছে ধরো রেজিস্টার। এখানে একটা রেজিস্টারের ছবি দেখানো হয়েছে। তো এটা একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে, ভোল্টেজ হচ্ছে ভি। একটা রেজিস্টার তার সঙ্গে কানেক্টেড আছে, রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো আর। ঠিক আছে, এবার এই আর যে রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে দিয়ে ধরা যাক আই কারেন্ট ফ্লো করছে, এখান দিয়ে ব্রাঞ্চের মধ্যে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে ওহমস ল থেকে আমরা কি বলতে পারি? ওহমস ল থেকে আমরা বলতে পারি হচ্ছে ভি সমান আই আর। ধরো ওহমস ল থেকে আমরা ওহমস ল থেকে আমরা বলতে পারি হচ্ছে যে ভি সমান হচ্ছে আই আর। ঠিক আছে, ভি সমান আই আর, এটা আমরা বলতে পারি। এটা তো সেখান থেকে এটা আমরা জানি। আর একটা কি জানি আমরা? পাওয়ার। পাওয়ার কত হবে, মানে এই যে রেজিস্টার তার মধ্যে কতটা পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা আমরা কি করে পাবো? সেটা পেতে গেলে আমাকে ভোল্টেজের সঙ্গে কারেন্টকে গুণ করতে হবে, তাই তো? তাহলে ভোল্টেজ হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত? রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি ভোল্টেজ, আর তার মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে? আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আই ইন্টু হচ্ছে ভি, এটা হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, এবার আমরা জানি হচ্ছে ভি সমান আই আর। তাহলে ভি এর জায়গায় আমরা আই আর যদি বসিয়ে দিই তাহলে পি সমান আমরা আই স্কোয়ার আর পেয়ে যাবো। পি সমান আমরা পেয়ে যেতে পারি আই স্কোয়ার আর। অথবা আরেকটা ফর্মেও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি এখানে লিখি এটাকে। রেজিস্টার, রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কত? আই কারেন্ট ফ্লো হচ্ছে। রেজিস্টারের এখানে ভোল্টেজ দেওয়া আছে ভি, এটা হলো রেজিস্টার আর। তাহলে ওহমসের সূত্র থেকে আমরা জানি হচ্ছে কি ভি ইজ ইকাল টু আই আর, এটা আমরা জানি। আচ্ছা, পাওয়ার, পাওয়ার মানেটা কি? পাওয়ার মানে হচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে রেজিস্টার কি করবে? পাওয়ারটাকে ডিসিপেট করবে, হিট হিসাবে সেই পাওয়ারটাকে ডিসিপেট করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে যে পাওয়ার ডিসিপেট হবে সেটার পরিমাণটা কত? ভোল্টেজ ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার ভোল্টেজের জায়গায় আমরা বসিয়ে দেবো আই ইন্টু আর, ইন্টু তার সঙ্গে আবার একটা আই গুণ আছে, তার মানে এটা হয়ে যাবে কত? আই স্কোয়ার আর। এটা হয়ে যাবে আমার আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, তো এটা একটা পাওয়ারের এক্সপ্রেশন হলো। অথবা পাওয়ারকে আমরা এইভাবেও এক্সপ্রেস করতে পারি, পি ইজ ইকাল টু হচ্ছে আমার ভি ইন্টু আই। ভি ইন্টু আই, আই সমান আমরা কি লিখতে পারি? আই সমান আমরা লিখতে পারি ভি বাই আর। আই সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি বাই আর। এই ওহমসের সূত্র যেটা 1 নম্বর ইকুয়েশন আমরা নাম দিচ্ছি। সাপোজ এখান থেকে আমরা আই সমান কি পেতে পারি? ভি বাই আর। তাহলে আই এর জায়গায় আমরা ভি বাই আর যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে একটা রেজিস্টারের অ্যাক্রসে যে পাওয়ার ডিসিপেট হবে তার ফর্মুলাটা আমরা যে কোনো ভাবেই লিখতে পারি, আই স্কোয়ার আর হিসাবেও লিখতে পারি, অথবা ভি স্কোয়ার বাই আর হিসাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপরে আরেকটা এলিমেন্ট যেটা আছে আমাদের সেটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি? ইন্ডাক্টরের মধ্যে অনেকগুলো টার্নস থাকে। ইন্ডাক্টরকে আমরা কিরকম ভাবে দেখাই সিম্বলিক্যালি? সাপোজ একটা ইন্ডাক্টর, তাকে আমরা এরকম একটা সিম্বলের মাধ্যমে দেখাই। তো অনেকগুলো তাতে টার্নস থাকে, এগুলো হচ্ছে এক একটা টার্নস, এগুলো হচ্ছে এক একটা টার্নস। তো এখানে যদি আমরা একটা ভোল্টেজ ভি অ্যাপ্লাই করি এবং এর মধ্যে দিয়ে ধরা যাক একটা কারেন্ট। স্যার আগের দিনে আই স্কোয়ার আর টি, ওটা কি বলেছিলেন স্যার? ওটা হচ্ছে তোমার হিট কতটা তৈরি হবে, মানে ধরা যাক এটা তো পাওয়ার হলো না। পাওয়ার, পাওয়ার মানে কি? ক্ষমতা। এবার যদি এর মধ্যে আমরা কতটা এনার্জি ডিসিপেট হলো যদি আমরা বার করতে চাই, বা হিট এনার্জি কতটা ডিসিপেট হলো, তাহলে আমরা কি করতে হয়? এনার্জি সমান কি? এনার্জি ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে পাওয়ার গণিত, মানে শক্তি ইজ ইকাল টু কি? ক্ষমতা গণিত সময়, তাই তো? পি ইন্টু টি, তাই তো? কত সময় দূরে এই পাওয়ারটা হচ্ছে, খরচ হচ্ছে, তখন আমরা কি করব? পি এর জায়গায় আমরা আই স্কোয়ার আর বসিয়ে দেবো, আই স্কোয়ার আর, তার সঙ্গে আবার টি গুণ হয়ে যাবে। তাহলে এতটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই এতটা পরিমাণ এনার্জি এতে ডিসিপেট হলো। ঠিক আছে, আর এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে ক্ষমতা। পাওয়ার মানে আমরা কি জানি? কাজ করার ক্ষমতা, মানে হচ্ছে কার্য বাই সময়, সেটাকে আমরা ক্ষমতা বলি, তাই তো? তার মানে এখানে
অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বা এনার্জি যেটাকে আমরা বলবো, সেটা তাহলে কি করে পাবো? সেটা হচ্ছে পাওয়ারকে সময় দিয়ে গুণ করলে আমরা এনার্জিটা পেয়ে যাবো। তো এতটা পরিমাণ হিট এনার্জি অ্যাকচুয়ালি এখানে তৈরি হবে। ওকে, ঠিক আছে। তো আমরা এবার আমরা কি দেখছি? ইন্ডাক্টর। ইন্ডাক্টরের মধ্যে দেখো একটা ইন্ডাক্টর, তাকে সিম্বলিক্যালি এরকম ভাবে শো করা হয়। তো ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স ধরে নেওয়া যাক হচ্ছে এল, ঠিক আছে। এবং যখন একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন কি হয়? তখন একটা ম্যাগনেটিক কারেন্ট ফ্লো হলে কি হয়? একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে ইন্ডাক্টরের কয়েলগুলোর মধ্যে দিয়ে বা টার্নস গুলোর মধ্যে। এবার কতটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে? কতটা কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করছে তার উপরে। তো ম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা তৈরি হচ্ছে, ধরা যাক সাই, যেটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু ইট। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার উপরে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কোনটা? না কতটা ফ্লাক্স এখানে তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স। তো যখন আমরা এটাকে সরিয়ে দেবো, প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট বসবে, এবং সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাও হচ্ছে এল, ঠিক আছে। এলটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স অফ দিস ইন্ডাক্টর, এটাকে এল দিয়ে আমরা ডিনোট করি। এবং এর ইউনিট কি হয়? এর ইউনিট হচ্ছে হেনরি, ঠিক আছে। সাই ইজ ইকাল টু আমার কি হলো তাহলে? এল ইন্টু আই। আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে আমাদের যে ফ্যারাডের সূত্র, যেটা আমরা আগের বছর ইলেকট্রিক্যাল টেকনোলজিতে দেখেছি। ফ্যারাডের সূত্র অনুযায়ী কি বলে? যখন একটা কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ যেটা আছে সেটার পরিবর্তন ঘটে, তখন সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়। হয়তো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্টের যদি পরিবর্তন ঘটে তাহলে কি ঘটবে? কারেন্টের পরিবর্তন ঘটলে এর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা লিঙ্কড হচ্ছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা পরিবর্তিত হবে। এবং ম্যাগনেটিক ফ্লাক্স যখনই এর মধ্যে পরিবর্তিত হবে তখনই এর মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। এবং সেই ইএমএফ ইনডিউসড যেটা হবে তার পরিমাণটা কিসের উপরে নির্ভর করবে? সেটার পরিমাণটা দেখো, সেটার পরিমাণটা হচ্ছে ডি সাই বাই ডিটি এর সঙ্গে সমান হবে, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে এটা ইকুয়াল হবে। তার মানে ইএমএফ যেটা ইনডিউসড হবে, আমরা এটাকে ভি বা ভি না, এখানে কি দিয়ে ডিনোট করেছে? ভি দিয়ে ডিনোট করেছে এটাকে। তো আমরা এটাকে ভি দিয়ে ডিনোট করব। তাহলে যেটা ভি যেটা হবে সেটা কত হবে না? ডি সাই বাই ডিটি। ডি সাই বাই ডিটি এর সঙ্গে ইকুয়াল হবে, যেটা ইএমএফ এর মধ্যে ইনডিউসড হবে সেটা হচ্ছে ডি সাই বাই ডিটির সঙ্গে ইকুয়াল হবে। এটা ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি। লেঞ্জের সূত্রের পরে এসেছিল। লেঞ্জের সূত্র অনুযায়ী কি বলা হয়েছিল? যে ভোল্টেজ যেটা ইনডিউস হবে সেটা হচ্ছে যে কারণের জন্য এটা তৈরি হলো তাকে অপোজ করবে। তার জন্য এখানে একটা আগে মাইনাস চিহ্ন বসে যায় অ্যাজ পার লেঞ্জ ল। কিন্তু অ্যাজ পার ফ্যারাডেস ল, ফ্যারাডে যেটা বলেছিল ম্যাগনিটিউডটার ব্যাপারে যদি দেখা হয়, তাহলে ভোল্টেজ যেটা ইনডিউসড হবে এই কয়েলের মধ্যে, that will be equal to the rate of change of flux। তাহলে এখানে যদি আমরা সাই এর ভ্যালুটাকে বসিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে? ডি ডিটি অফ কত বলো? ডি ডিটি অফ এল ইন্টু আই হবে। তো সাই এর মান কত? সাই ইজ ইকাল টু হচ্ছে এল ইন্টু আই। তো এটা আমরা পেয়েছি। তাহলে ডি ডিটি অফ এল ইন্টু আই। তো এইটা হয়ে গেল। এবার এলটা কি? এলটা হচ্ছে ইন্ডাকটেন্স। এল হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট নয়। তাহলে এলটা যদি কনস্ট্যান্ট হয় এলটা বাইরে বেরিয়ে চলে আসবে। এলটাকে তো আমরা ডিফারেন্সিয়েট করবো না, এলটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে চলে আসবে। ভেতরে কে পড়ে থাকবে? এল ইন্টু ডিআই বাই ডিটি, এটা আমার ভেতরে পড়ে থাকবে। তো এই জিনিসটা হলো অ্যাকচুয়ালি ভোল্টেজ যেটা ইনডিউসড হবে তার ম্যাগনিটিউড, ঠিক আছে। ভি ইজ ইকাল টু হয়ে গেল এল ইন্টু ডিআই বাই ডিটি। বেশ, তাহলে এবার আমরা কি বার করব? এবারে আমরা বার করব হচ্ছে কারেন্ট। কারেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ইকুয়েশন যেটা আমরা এখানে পেলাম এখান থেকে আমরা কারেন্টটাকে কি লিখতে পারি? ভি সমান আমরা পেয়েছি কি? ভি সমান আমরা পেয়ে গেছি এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে এটাকেই আমরা একটু রিঅ্যারেঞ্জ করলে লিখতে পারি ডিআই বাই ডিটি সমান কত? ডিআই বাই ডিটি সমান হচ্ছে ভি বাই এল, তাই তো? ভি বাই এল। এবার যদি আমরা ডিআই সমান লিখি তাহলে কত লিখতে পারি? ডিআই সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি বাই এল ইন্টু ডিটি। ভি বাই এল ইন্টু ভি বাই এল ইন্টু ডিটি। নেক্সট যদি আমরা দুদিকেই ইন্টিগ্রেট করে দিই, দুদিকেই যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এদিকেও ইন্টিগ্রেশন ডিআই
আর এদিকেও ইন্টিগ্রেশন হবে আমার, ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন অফ ভি বাই এল ইন্টু ডিটি, তাই তো, ভি বাই এল ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন আমরা দুদিকে ইন্টিগ্রেট করলাম। আচ্ছা ডি, আচ্ছা এবার বলো দেখি ডিআই এর ইন্টিগ্রেশনের সমান কত হবে, আমি এখানটাই লিখছি, হ্যাঁ এরপরে আমরা এখানে লিখছি, ডিআই এর ইন্টিগ্রেশন করলে কি হবে, আই হবে, শুধু আই হবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে যদি এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআই করলে আই হবে। আচ্ছা এর মধ্যে ভি বাই এল আছে, ভি বাই এল এর মধ্যে কি ভিটা ভ্যারিয়েবল বাট এলটা তো কনস্ট্যান্ট, এলটা কনস্ট্যান্ট, তাহলে এলটা আমার বাইরে বেরিয়ে চলে এলো, 1/l ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের কারেন্টের ম্যাগনিটিউড। ঠিক আছে, এখানে অনেকটা স্টেপ জাম্প করে লেখা আছে, স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমরা এখানে এরকম ভাবে পেলাম কারেন্টের ম্যাগনিটিউড হবে 1/l ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। তাহলে আমরা একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি কি জানলাম, ইন্ডাক্টরের ক্ষেত্রে ভি সমান আমরা একটা এক্সপ্রেশন পেয়েছি এল ডিআই ডিটি, আর একটা আমরা কারেন্টের এক্সপ্রেশন ওখান থেকেই পেলাম, সেটা হচ্ছে কারেন্ট আই ইকুয়াল টু হচ্ছে 1/l ইন্টিগ্রেশন ভিডিটি। ঠিক আছে, তো এবার আমাদের বাকি থাকছে হচ্ছে পাওয়ার। পাওয়ার ইজিক্যাল টু আমরা কি জানি, পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, এটা আমরা জানি। এবার ভোল্টেজ ইন্টু কারেন্ট যদি আমরা জানি তো আমরা এক্সপ্রেশনটা কি পাবো, পাওয়ারের এক্সপ্রেশন পি ইজিক্যাল টু হচ্ছে ভি ইন্টু আই, পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ভোল্টেজ সমান আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে কত পেয়েছি, এল ইন্টু ডিআই বাই ডিটি, এল ইন্টু ডিআই বাই ডিটি, এটা আমরা ভোল্টেজের ক্ষেত্রে পেয়েছি। আর কারেন্টের ক্ষেত্রে আই রাখলাম, আমরা একটা প্যারামিটারের রেসপেক্টে এটাকে রিপ্রেজেন্ট করছি, কারেন্টটাকে আমরা এখানে নিচ্ছি ভ্যারিয়েবল হিসাবে। তাহলে ব্যাপারটা কি হলো, এল সাজিয়ে লিখলে এরকম হয়তো এল আই ইন্টু ডিআই বাই ডিটি, এল আই ইন্টু ডিআই বাই ডিটি। এবার যদি আমাকে বলে যে এই ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টরের মধ্যে কতটা এনার্জি স্টোর হয়েছে, কতটা এনার্জি এর মধ্যে স্টোর হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, সেটা বার করতে গেলে এনার্জির ফর্মুলা মানে আমরা কি জানি, ওয়ার্ক ডান বাই এনার্জি ইকুয়াল টু পি ইনটু হ্যাঁ পাওয়ার ইনটু ডিটি তার ইন্টিগ্রেশন, তাই তো, ইন্টিগ্রেশন অফ পি ডিটি এটাকেই আমরা তো বলবো এনার্জি। তাহলে যদি ইন্টিগ্রেশন অফ পি ডিটি আমাকে বার করতে হয়, আমরা এল পি সমান অলরেডি কি পেয়ে রেখেছি, বলো পি সমান আমরা অলরেডি পেয়ে রেখেছি হচ্ছে এল ইন্টু আই ইন্টু এল ইন্টু আই ইন্টু ডিআই বাই ডিটি, এটা আমরা পেয়েছি অলরেডি। তাহলে এবার আমরা ডিটিটাকে ওইদিকে গুণ করে দেবো, পি ডিটি আমরা ওইদিকে পাঠিয়ে দেবো। পি ইন্টু ডিটি সমান কত হচ্ছে, পি ইন্টু ডিটি সমান হচ্ছে এল ইন্টু আই ইন্টু ডিআই, হচ্ছে তো, এল ইন্টু আই ইন্টু ডিআই। এবার যখন আমরা দুদিকে ইন্টিগ্রেট করব তাহলে এইদিকে হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন অফ পি ডিটি, আর ওদিকেও হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন অফ কত, ইন্টিগ্রেশন অফ এল ইন্টু আই ইন্টু ডিআই। ঠিক আছে, তো ধরা যাক আমরা এখানে লিমিট একটা বসিয়ে দিই, লিমিটটা আমরা বসাচ্ছি কারেন্টটা 0 থেকে আই পর্যন্ত ভ্যারি করেছে, কারেন্টটা এখানে ভ্যারিয়েশন, আমাকে আই এর ভ্যারিয়েশনটা তো লিখতে হবে, কারেন্টের ভ্যারিয়েশন আমরা ধরছি ফ্রম 0 টু আই। আচ্ছা ইন্টিগ্রেশন অফ পিডিটি সমান অলরেডি আমরা জানি হচ্ছে কি, আগের পাতাতেই দেখেছি, ইন্টিগ্রেশন অফ পিডিটি কে আমরা ডাব্লু বা এনার্জি হিসাবে ডিনোট করব। তাহলে এনার্জি যেটা স্টোরড হবে একটা ইন্ডাক্টরের মধ্যে সেটাকে আমরা ডাব্লু লিখে দিলাম ইন্টিগ্রেশন অফ পিডিটি। আচ্ছা এই ইন্টিগ্রেশনের মধ্যে এলটা কি, এলটা হলো কনস্ট্যান্ট, এল বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে কে পড়ে থাকলো, আই ইন্টু ডিআই, তাই তো, ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিআই উইথ লিমিট 0 টু আই, এটা আমার ভেতরে পড়ে আছে, 0 টু আই এটা আমার ভেতরে পড়ে আছে। ইন্টিগ্রেশন অফ আই ডিআই মানে কত, বলো, ইন্টিগ্রেশন অফ আই ডিআই মানে কত লিখতে পারি আমরা, আই স্কোয়ার বাই 2, আই স্কোয়ার বাই 2, এল ইন্টু আই স্কোয়ার বাই 2, আর লিমিট যদি আমরা বসাই তাহলে এটাই থাকবে। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি লিখে দিলাম এল ইন্টু আই স্কোয়ার বাই 2। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার, হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে কোয়ান্টিটিটা আমরা পেলাম না, এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের মধ্যে কত পরিমাণ এনার্জি স্টোর হয়ে থাকবে তার ফর্মুলা। তাহলে ইন্ডাক্টরের মধ্যে যদি বলে যে কতটা এনার্জি স্টোর হয়ে থাকে, ডাব্লিউ ইজিক্যাল টু আমরা অলওয়েজ লিখবো কি, হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের মধ্যে স্টোরড এনার্জি, যেটা ম্যাগনেটিক ফিল্ড হিসাবে স্টোর হয়ে থাকে, তার পরিমাণ হচ্ছে হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, সবসময় এটা মনে রাখবে। তাহলে আমরা দুটো কোয়ান্টিটি অলরেডি পড়ে ফেললাম, একটা হচ্ছে আমাদের রেজিস্টার আর একটা হচ্ছে ইন্ডাক্টর।
আচ্ছা নেক্সট হচ্ছে ইন্ডাক্টর। আচ্ছা এই টার্মটা সবসময় মনে রাখবে, ইন্ডাক্টর স্টোরস দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স, তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে এটা এনার্জিকে স্টোর করে রাখছে। নেক্সট হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার মানে কি? ক্যাপাসিটার আমরা জানি যে একটা দুটো প্লেট থাকে, দুটো প্লেটের মধ্যে একটা হচ্ছে পজিটিভ প্লেট আর একটা হচ্ছে নেগেটিভ প্লেট। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ প্লেটের মধ্যে যে একটা পোটেনশিয়ালের একটা ডিফারেন্স তৈরি হয়, দুটো প্লেটের মধ্যে একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হয় এবং তার উপরে নির্ভর করে যে কতটা ক্যাপাসিটেন্স সেখানে ডেভেলপ করবে। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক একটা ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারের মধ্যে বলছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা ক্যাপাসিটারের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে ভি। ঠিক আছে, মানে হচ্ছে ক্যাপাসিটারের দুটো প্লেট, এটা হচ্ছে পজিটিভ, ধরা যাক এটা হচ্ছে নেগেটিভ প্লেট, দুটো প্লেটের মধ্যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে? একটা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। ভি হচ্ছে দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টের পরিমাণটা কত? কারেন্টের পরিমাণ হচ্ছে আই কারেন্ট। যখন এই আই কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হবে তখন কি হবে? একটা প্লেটে ক্যাপাসিটারের মধ্যে কি স্টোর হবে? চার্জ স্টোর হবে। তো ক্যাপাসিটারের মধ্যে যে চার্জটা স্টোর হবে সেই চার্জের পরিমাণ ধরে নেওয়া যাক হচ্ছে কিউ। ঠিক আছে, একটা ক্যাপাসিটারের মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে তখন ক্যাপাসিটারের দুটো প্লেটের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে এবং এখানে ক্যাপাসিটারের মধ্যে একটা চার্জ স্টোর হবে যেটা প্লেটের মধ্যে স্টোর হবে। তো ধরা যাক ভোল্টেজ ভি, কারেন্ট হচ্ছে আই এবং ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হলো সি। তো যখন আমরা দেখব যে ক্যাপাসিটারের মধ্যে কতটা চার্জ স্টোর হলো সেটা কিউ যদি আমরা লিখি, সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে? কিউ ইজ প্রপোর্শনাল টু দ্য ভি, মানে কতটা ভোল্টেজ আমরা এই দুটো প্লেটের মধ্যে দিচ্ছি তার উপরে নির্ভর করবে যে কতটা চার্জ এখানে জমা হবে। যখনই আমরা এটাকে সরিয়ে দেব প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা, তখনই আমরা পেয়ে যাব কিউ ইজিক্যাল টু হচ্ছে কত? সি ইন্টু ভি। এটা আমরা সবাই জানি, ক্যাপাসিটেন্সের ফর্মুলা ইজিক্যাল টু আমরা জানি কিউ বাই ভি। এটা কিভাবে এসছে না, কিউ প্রপোর্শনাল টু ভি। যখন আমরা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে উঠিয়ে দিয়েছি তখন কিউ ইজিক্যাল টু হচ্ছে সি ইন্টু ভি। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ হুইচ ইজ স্টোরড অ্যাক্রস দ্য প্লেটস। তো যখন আমরা দেখবো এর মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে এর মধ্যে, না আই কারেন্ট ফ্লো হচ্ছে। এবার কারেন্ট আই মানে আমরা কি জানি? কারেন্ট আই মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ চার্জ। যদি একটা চার্জ ফ্লো হয়, চার্জের পরিমাণ যদি কিউ হয়, সেই চার্জের ফ্লোর জন্য কারেন্টের পরিমাণ কত হবে? আই ইজিক্যাল টু আমরা জানি তো ডিকিউ বাই ডিটি। আই ইজিক্যাল টু ডিকিউ বাই ডিটি, এটা আমরা জানি। রেট অফ ফ্লো অফ চার্জকেই আমরা কারেন্ট বলি। তাই এখানে আমাদের কিউ যদি আমরা ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করি এবং কারেন্টটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে যদি এখানে আমরা ডিনোট করি, তাহলে ক্যাপিটাল আই সমান আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল আই সমান আমরা লিখতে পারি ডি ক্যাপিটাল কিউ বাই ডিটি। এবার যদি আমরা ক্যাপিটাল কিউ এর জায়গায় সি ইন্টু ভি সাবস্টিটিউট করি, কি পাবো? ডিডিটি অফ সিভি, ডিডিটি অফ সি ইন্টু ভি। তার মধ্যে সিটা কি? সিটা হলো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে এলো সি ইন্টু ডিভি বাই ডিটি। এটা হলো একটা ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে তার ম্যাগনিটিউড। এটা মনে রাখতে হবে, আই ইজ ইকাল টু সি ডিভি ডিটি। এই টার্মটা মনে রাখবে, এটা খুব কাজে লাগবে পরে। ঠিক আছে, এবার যদি আমরা এর মধ্যে কতটা এনার্জি কতটা স্টোর হলো, এই ক্যাপাসিটার তো আমরা লাগিয়েছি, তার জন্য কতটা এনার্জি এর মধ্যে স্টোর হলো সেটা বার করতে চাই, তখন আমরা কি করব? ফার্স্টে আমাদেরকে পাওয়ার জানতে হবে। পাওয়ার সমান আমরা কি জানি? পাওয়ার সমান বলো কি জানি সবসময়? ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভি ইন্টু আই। ঠিক আছে, এবার আমরা ভি তো ভি রাখবো। কারেন্ট সমান আমরা আগের পাতাতে কত পেয়েছি? কারেন্ট সমান কত পেয়েছি বলো? আই সমান সি ইন্টু ডিভি ডিটি পেয়েছি। তাহলে কারেন্টের জায়গায় আমরা কি বসিয়ে দেবো? সি ইন্টু ডিভি ডিটি, এটা আমরা বসিয়ে দেবো। যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে একটু সাজিয়ে যদি এটাকে আমরা লিখে ফেলি তাহলে কত পাবো? পি ইজিক্যাল টু হচ্ছে সি, বাইরে লিখলাম সি ভি ইন্টু ডিভি বাই ডিটি, এটা আমরা লিখতে পারি, তাই তো? একটু সাজিয়ে লিখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এনার্জি বার করতে চাই। এনার্জি মানে আমরা জানি ডাব্লু, ডাব্লু ইজ দ্য এনার্জি স্টোরড। তার ফর্মুলা কি? সবসময় হচ্ছে পাওয়ার ইন্টু টাইম, মানে পি ইন্টু ডিটি, তার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব কতটা এনার্জি এখানে স্টোর হলো। তাহলে এখানে আমাকে এই স্টেপের পরে আমাকে কি লিখতে হবে? এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে পি ইন্টু ডিটি দ্যাট ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি ইন্টু
ডিভি, সি ইন্টু ভি ইন্টু ডিভি। এটা আমরা লিখতে পারি তো? যখন আমরা এটা লিখতে পারি আমরা দুদিকে ইন্টিগ্রেট করে দেবো। দুদিকে ইন্টিগ্রেট যদি করি, এদিকে আমরা পাবো হচ্ছে পি ইন্টিগ্রেশন অফ ডিটি, আর ওদিকে আমরা ইন্টিগ্রেশন করব কি না ইন্টিগ্রেশন অফ সি ইন্টু ভি ইন্টু ডিভি। এবং এইদিকে আমরা লিমিটটা দিয়ে দেবো, এখানে আমরা লিমিট দেবো ফ্রম 0 টু টি। লিমিটটা দেওয়া দরকার, আগে ওখানে একটা লিমিট দেওয়া দরকার ছিল। এই লিমিটটাও হচ্ছে ফ্রম 0 টু টি, টাইমের লিমিটটা হচ্ছে ফ্রম 0 টু টি সাপোজ। আর এখানে ভোল্টেজের লিমিটটা ধরা যাক ফ্রম 0 টু ভি, 0 ভোল্টেজ থেকে আপ টু ক্যাপিটাল ভি ভোল্টেজ পর্যন্ত। তাহলে এখানে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব ডাব্লিউ, ইজ দ্য এনার্জি স্টোর। আর এখানে সিটা হলো কনস্ট্যান্ট, তাই বাইরে বেরিয়ে চলে আসবে, ভেতরে পড়ে থাকবে ভি ইন্টু ডিভি, ভি ইন্টু ডিভি। আর লিমিটটা কত হবে? 0 থেকে ভি পর্যন্ত হবে। যখন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো কি পাবো? সি ইন্টু, এবং ডেফিনিট ইন্টিগ্রালের লিমিটগুলোকে বসিয়ে দেবো, ভেতরে পড়ে থাকবে হচ্ছে ভি স্কোয়ার বাই 2। ঠিক আছে, ভি স্কোয়ার বাই 2। তার মানে যেটা এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, তার আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ ইন্টু সিভি স্কোয়ার। এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ স্টোরড ইন আ ক্যাপাসিটার, অ্যান্ড দিস এনার্জি ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ কি ফিল্ড? এটা কি ফিল্ড হিসাবে স্টোর হচ্ছে? এটা ইট ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ভোল্টেজ মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হিসাবে স্টোর হচ্ছে। আর ইন্ডাক্টরের মধ্যে কি হিসাবে স্টোর হচ্ছিল? ইন্ডাক্টরের মধ্যে স্টোর হচ্ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড হিসাবে, ঠিক আছে। আর রেজিস্টারের মধ্যে কি হচ্ছিল? রেজিস্টারের মধ্যে কি কোনো এনার্জি স্টোর হচ্ছিল? না, রেজিস্টারের মধ্যে কিন্তু এনার্জি স্টোর হয়নি। রেজিস্টার কেবলমাত্র এনার্জিকে ডিসিপেট করে, এনার্জিকে ক্ষয় করে, ঠিক আছে, ডিসিপেট করে দেয়, কিন্তু ওর মধ্যে কোনো এনার্জি কিন্তু স্টোর হবে না। স্যার, হ্যাঁ বলো। স্যার রেজিস্ট্যান্স এনার্জিটাকে কনজিউম করছে, বাট একদিক থেকে দেখলে তো স্যার ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স এই দুটো এনার্জি যে পরিমাণ পাস করার কথা সেই পরিমাণ এনার্জি স্টোর করে নিচ্ছে, তার মানে এক ধরনের তো লস হচ্ছে ওভারঅল এনার্জিটা। দেখো, ইন্ডাক্টর বা এরা কিন্তু এনার্জিটাকে অ্যাবজর্ব করে রাখছে, ঠিক আছে। অ্যাবজর্ব করে এই কারণে রাখছে, পরে যদি তোমার এলিমেন্টটাকে তুমি রিমুভ করে দাও, মানে এখানে দেখতে পাবে না, অন্য অনেক সার্কিটে দেখতে পাবে যে ভোল্টেজ সোর্সটাকে যখন রিমুভ করে দেওয়া হচ্ছে তখনও কারেন্ট ফ্লো হচ্ছে। কেন ফ্লো হচ্ছে? কারণ এই ইন্ডাক্টর বা ক্যাপাসিটার যদি সার্কিটে থাকে, তাদের মধ্যেকার জমে থাকা যে চার্জ সেটা সার্কিটের মধ্যে তখন কাজে লাগবে, তখন চার্জের ফ্লো হবে একটা। তবে একদমই যে এর মধ্যে কোনো লস হয় না এটা বলা যাবে না। মানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটার এগুলোকে আমরা বলছি এনার্জিটাকে স্টোর করে রাখছে এবং এরা কোনো এনার্জি লস হয় না, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ হচ্ছে কি বলো দেখি, প্র্যাকটিক্যালি দেখতে গেলে ইন্ডাক্টরেরও একটা কি আছে, ইন্ডাক্টরের একটা ইম্পিডেন্স আছে। ইম্পিডেন্স স্যার, কারণ ইন্ডাকটেন্স গুলো কন্ডাক্টর থেকে তৈরি, আর কন্ডাক্টর মানে তো রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইন্ডাক্টরের মধ্যেও কিছুটা মানে দুটোই থাকবে, ঠিক আছে। ইন্ডাক্টরের মধ্যে মানে ইম্পিডেন্স মানেই হচ্ছে, আমি পরে পড়াবো, রেজিস্ট্যান্সও থাকবে, প্লাস হচ্ছে ওই যে টার্মটা এক্সএল, যেটা তোমাদেরকে আগে আমি বেসিক ইলেকট্রনিক্সে অনেকবার বলেছি, যেটা হচ্ছে 2πfl, হয় না, 2πfl। এই যে দুটো টার্ম, এই দুটো টার্মের জন্য দুটোকে মিলিয়ে একটা টার্ম পাওয়া যায়, সেটাকে বলা হয় ইম্পিডেন্স। সেটা হচ্ছে কত? আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, উভয়টার রুট ওভার, ঠিক আছে। এটাকে বলা হয় ইম্পিডেন্স, ঠিক আছে। তো মানে ইন্ডাক্টরের মধ্যেও কিন্তু প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্সও থাকে এবং তার সঙ্গে ইন্ডাকটেন্সও থাকে, ঠিক আছে। তো যেহেতু ইন্ডাক্টরের মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স থেকেই যাচ্ছে, তার জন্য কিন্তু পিওর ইন্ডাকটেন্স তো কিছু হয় না, পিওর ইন্ডাক্টর বলে কিছু হয় না, তার মধ্যে কিছুটা পার্ট রেজিস্ট্যান্স থেকেই যায়, এবং যেহেতু রেজিস্ট্যান্স থেকে যায় তার জন্য কিন্তু এটা একটা কারেন্ট, মানে একটা এনার্জিকে কিন্তু কনজিউম করেই থাকে প্র্যাকটিক্যালি দেখতে গেলে। আইডিয়ালি দেখলে করে না, কিন্তু প্র্যাকটিক্যাল ইন্ডাক্টর যেটা আছে সেখানে কিন্তু এনার্জি কিছুটা হলেও কনজাম্পশন হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এখানে বেসিক এলিমেন্টস গুলো সম্পর্কে জেনে নিলাম। বেসিক এলিমেন্টস বলতে আমাদের রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার। এরপরে এখানে একটু বেসিক যেটা কারশফস ল সেগুলো সম্পর্কে একটু বলা আছে, যদিও এটা তোমাদের সিলেবাসে এখন দেওয়া নেই। এটা যেহেতু তোমাদের আগের বার ইলেকট্রিক্যাল টেকনোলজি সিলেবাসে ছিল, তাও আমি একবার রিকল করে নেব যে কোনো নেটওয়ার্ক এলিমেন্ট সেগুলো তো আইদার অ্যাক্টিভ টাইপ অর প্যাসিভ টাইপ, এটা আমরা আগের দিনই বলেছি।
এবার কোনো একটা সার্কিটের মধ্যে কোথায় কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, বা কোথায় কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি দুটো ফর্মুলার মাধ্যমে। সেই দুটো ফর্মুলা কি কি না হচ্ছে কারচফস কারেন্ট ল এবং কারচফস ভোল্টেজ ল। ঠিক আছে, কারচফস কারেন্ট ল কি বলে না, কারচফ কারেন্ট ল স্টেটস দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস লিভিং অর এন্টারিং আ নোড ইজ ইকুয়াল টু জিরো। কোনো একটা নোডের মধ্যে কতটা কারেন্ট ঢুকছে বা বেরোচ্ছে তাদের যে অ্যালজেব্রিক সাম মানে বীজগাণিতিক যোগফল সেটা অলওয়েজ জিরো হবে। আচ্ছা, এবার নোড কাকে বলে? নোড জিনিসটা কি? মানে নোড ইজ এ পয়েন্ট ওয়্যার টু অর মোর সার্কিট এলিমেন্টস আর কানেক্টেড টু, যেখানে দুই বা দুইয়ের বেশি সংখ্যক সার্কিট এলিমেন্ট যুক্ত আছে সেই পয়েন্টটাকেই আমরা নোড বলবো। তাহলে এখানে আমার যে ছবি আঁকা আছে এখানে আমার বলতো নোড কতগুলো আছে, নোড কোথায় আছে? দুই বা দুইয়ের বেশি সংখ্যক এলিমেন্ট যেখানেই যুক্ত আছে, তাহলে আমরা এটাকে একটা নোড বলতে পারি। তো এটা একটা নোড হতে পারে আমাদের। এখানেও আমার দুই বা দুইয়ের বেশি সংখ্যক আমার এলিমেন্টস যুক্ত আছে, তার মানে আমরা এটাকেও একটা নোড বলতে পারি। তো এই যে পয়েন্টগুলো যেখানে আমাদের নোড ফরমেশন হচ্ছে সেই নোডগুলোতে দুটো রয়েছে, দুটো নোট। হ্যাঁ বলো, এটাকেও একটা নোড আমরা বলতে পারি। এখানেও দুই বা দুইয়ের বেশি মানে দুটো সংখ্যক এলিমেন্টস এখানে যুক্ত আছে, কিন্তু এখানে আমরা কারচফস ল এখানেও অ্যাপ্লাই করতেই পারি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি দরকার হয় না, কারণ এটা তো একটা সিঙ্গেল সার্কিট না, এখানে কতটা কারেন্ট ফ্লো হবে আমাদের ওটা তো আমরা ভিজুয়ালি এমনিই দেখতে পাচ্ছি। তো প্র্যাকটিক্যাল পারপাসে যখন আমরা প্রবলেম সলভ করব তখন আমরা নোটগুলোকে এইরকম যদি কিছু থাকে যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে আর কিছু নেই, দুটোই আছে, মানে এখানে যত কারেন্ট হবে এই ব্রাঞ্চে তো ততটাই কারেন্ট ফ্লো হবে, এটা নিয়ে আর আলাদা করে ক্যালকুলেশন করার কিছু দরকার নেই। কিন্তু যেখানে আমাদের লাগাতে হবে মানে বিভিন্ন ফর্মুলাগুলো, সেখানে এই রকম কিছু নোড আমাদেরকে হিসাব করতে হবে। দেখো এখানে কত কটা এলিমেন্ট যুক্ত আছে, দুটো বা দুইয়ের বেশি, মানে এখানে তিনটে এলিমেন্ট যুক্ত আছে, এখানেও আমার তিনটে এলিমেন্ট যুক্ত আছে। এইরকম যদি কোনো পয়েন্টস থাকে যেখানে দুই বা দুইয়ের বেশি সংখ্যক এলিমেন্টস যুক্ত আছে, সেরকম পয়েন্টগুলোকে আমরা বলবো হচ্ছে নোড। ঠিক আছে, তো এরকম নোডের ক্ষেত্রে আমরা কি করব, কারচফস ভোল্টেজ ল বা কারচফস কারেন্ট ল ফার্স্টে আমরা দেখি। তো কারচফস কারেন্ট লতে কি বলছে, যদি আমরা ধরো এই ছবিটাই ধরে নিই, এই ছবিতে আমরা ধরছি ধরো এই ব্রাঞ্চে আমার কারেন্ট হচ্ছে সাপোজ I1। ঠিক আছে, ধরা যাক এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে IX, যেমন দেওয়া আছে এটাকে IX-ই ধরলো। আর ধরা যাক এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে আমার সাপোজ I3 আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার বলো দেখি এই যে নোডটা হলো, আমি এটাকে 1 নাম্বার নোড নাম দিলাম, এই নোডে যদি আমরা কারচফসের কারেন্ট ল অ্যাপ্লাই করি আমরা কি লিখতে পারি বলো? এই নোডে একটা কারেন্ট ঢুকছে I1, একটা কারেন্ট ঢুকছে I3, আর একটা কারেন্ট বেরোচ্ছে IX, তাহলে আমরা কি লিখতে পারি এই পয়েন্টে যদি কারচফসের কারেন্ট ল অ্যাপ্লাই করি? না, অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস। অ্যালজেব্রিক সাম মানে যে কারেন্টগুলো ঢুকছে, ধরা যাক আমরা ওগুলোকে পজিটিভ ধরছি। পজিটিভ ধরছি মানে কোন কারেন্টটা ঢুকছে? I1 কারেন্ট ঢুকছে, তাহলে প্লাস I1। আরেকটা কি কারেন্ট ঢুকছে? I3 কারেন্ট ঢুকছে, তাহলে I3 আগে কি বসাবো? প্লাস I3। ঠিক আছে, আর কোন কারেন্ট বেরোচ্ছে বলো দেখি? IX কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে IX এর আগে কি বসাবো? মাইনাস IX। তাই তো? ঠিক আছে, মানে যে কারেন্ট গুলো ঢুকছে সেগুলোকে আমরা প্লাস ধরলাম, আর যেটা বেরিয়ে যাচ্ছে তাকে আমরা মাইনাস ধরলাম, তাহলেই আমার অ্যালজেব্রিক সাম পেয়ে যাবো, বীজগাণিতিক যোগফল। এবং কারচফসের যে কারেন্ট ল সেই অনুযায়ী কি বলছে, এইটা ইজিক্যাল টু হচ্ছে জিরো হবে। ঠিক আছে, অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস এন্টারিং অর লিভিং আ নোড উইল বি অলওয়েজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তার মানে এখানে I1 ঢুকছে প্লাস I3 ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে IX, এদের যে বীজগাণিতিক যোগফল অর্থাৎ এইটা দ্যাট ইকুয়াল টু হয়ে গেল জিরো। এটা আমরা কি থেকে পেলাম? এটা আমরা পেয়ে গেলাম ফ্রম আওয়ার KCL, কারচফস কারেন্ট ল থেকে। একইভাবে আমরা যদি এই একটা নোড আছে এখানেও যদি আমরা অ্যাপ্লাই করি, তো ধরা যাক আমরা এখানে এই এর মধ্যে I4 কারেন্ট ফ্লো করছে, I4। ঠিক আছে, আচ্ছা এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে বলো দেখি? এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে বলতে পারবে? এই যে ব্রাঞ্চটা কোন দিক থেকে বললেন? এই যে ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো করছে? এই যে আমি তীর চিহ্ন দেখাচ্ছি মানে লেজার দিয়ে দেখাচ্ছি, এই যে উঠে যাচ্ছে, এই ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো করছে বলো? 2IX। 2IX এটাই তো আছে, 2IX ই আছে। তাহলে আমি যদি এটাকে একটা নোড ধরি, এটা তো একটা নোড, μix তো 2 অ্যাম্পিয়ার। 2IX 2 বাই মিউ যা খুশি ধরুন, আমি সাপোজ এখন অ্যাজ ফর নাও আমি এটাকে 2IX ই ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2IX
তাহলে আমরা 2 নাম্বার যে নোটটা আছে এখানে যদি আমরা কার্চফসের কারেন্ট ল অ্যাপ্লাই করি আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বলো? কোন কারেন্টটা ঢুকছে? ঢুকছে কে কারেন্ট বলো? এখানে কোন কারেন্ট ঢুকছে? 2ix ঢুকছে, তাহলে আমি 2ix এর আগে প্লাস বসাবো, প্লাস চিহ্ন 2ix। আর কে ঢুকছে? আর কেউ ঢুকছে কি? i3 কি ঢুকছে না বেরোচ্ছে বলো? কি মনে হচ্ছে? i3 টা তো এইদিকে, তীর চিহ্ন তো এইদিকে, মানে কি i3 বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে গেলে আমি কি বসাবো? এর আগে কি বসাবো আমি? মাইনাস i3। আর কি i4 টা কি হচ্ছে? i4 ও বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস i4 দ্যাট ইকুয়াল টু কত? তাহলে এইগুলোর যোগফল কি হবে? 0 হবে। এটাও আমরা কি থেকে পেলাম? কার্চফসের কি ল থেকে পেলাম? এটাও হলো ফ্রম কার্চফসের কারেন্ট ল। ঠিক আছে, কার্চফস কারেন্ট ল থেকে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা কার্চফসের কারেন্ট ল অ্যাপ্লাই করব যেখানে আমাদের 2 বা 2 এর বেশি সংখ্যক নোড মানে এলিমেন্টস এক জায়গায় যুক্ত আছে, এখানে আমরা এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা দেখো তোমাদের যে কনফিউশন ছিল, এটাকেও আমরা তো নোট বলতে পারি। হ্যাঁ বলতে পারি, কিন্তু এখানে আমার কার্চফস কারেন্ট ল লাগানোর দরকার আছে কি? আমি যদি ধরো এটাকে 3 নাম্বার একটা নোট ধরেই নিলাম, এবার বলো দেখি এখানে আমাদের কত কারেন্ট বেরোচ্ছে এই ব্রাঞ্চটাতে? আর ওয়ান এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? i1 কারেন্ট যাচ্ছে, তাই তো? আর এই যে ভিএস, এই একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে আমরা ধরে নিচ্ছি একটা কারেন্ট যাচ্ছে, সে এটাকে ধরে নাও আমরা আই ধরে নিচ্ছি, এটাকে আমি এটাকে আই এস ধরে নিচ্ছি, সাপোজ এটাকে আমরা আই এস ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই 3 নাম্বার নোডে যদি আমরা কার্চফসের কারেন্ট ল লাগাই আমরা কি পাবো? এই 3 নাম্বার নোড থেকে কত কারেন্ট ঢুকছে? এই 3 নাম্বার নোডে ঢুকছে কে? আইএস ঢুকছে। তাহলে আমরা আইএস এর আগে কি বসাবো? প্লাস চিহ্ন বসাবো, প্লাস আইএস। আচ্ছা, আর বেরোচ্ছে কে? i1 বেরোচ্ছে, তাহলে i1 এর আগে মাইনাস বসাবো, is মাইনাস i1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে is ইকুয়াল টু i1। এটা আমরা পাচ্ছি, কার্চফসের কারেন্ট ল লাগিয়ে আমরা পাচ্ছি। কিন্তু এটা কি আমার দরকার ছিল? is ইকুয়াল টু i1 এটা তো আমরা এমনি দেখেই বুঝতে পারছি। is ইকুয়াল টু যে i1 হবে, এখানে তো আর কিছু নেই, কোনো ব্রাঞ্চ নেই, কিছু নেই। তার মানে অবশ্যই এখানেও যদি is কারেন্ট ফ্লো হয়, সেই সেম কারেন্টই আমার এই ব্রাঞ্চেও ফ্লো হবে। তার জন্য এটা জেনারেলি এটা আমরা ফ্রম ইনটিউশন বা আমরা নর্মাল ভিজুয়াল দেখেই আমরা বলতে পারছি। তো এখানে আমরা কার্চফস কারেন্ট ল লাগানোটা ওয়েস্টেজ অফ টাইমই হবে। ঠিক আছে, তো আমরা এমনি এটাকে নর্মালি দেখতে পাচ্ছি যে এখানে যদি এই কারেন্ট, এই ভোল্টেজ সোর্সের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেম কারেন্টই আর1 এর মধ্যে দিয়ে যাবে। তবে হ্যাঁ, কথার জন্য আমরা এটাকেও একটা নোড ধরতে পারি, যেহেতু এখানে দুটো এলিমেন্টস যুক্ত আছে, একটা আর1 আর একটা হচ্ছে ভিএস, দুটো এলিমেন্ট এখানে যুক্ত আছে। তো কার্চফসের কারেন্ট ল থেকে আমরা এটাই পাচ্ছি যে সামেশন অফ im ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ফ্রম m ইকুয়াল টু 1 টু m। যদি m সংখ্যক ব্রাঞ্চ থাকে তাহলে সমস্ত ব্রাঞ্চ গুলোর যে কারেন্টের যোগফল সেটা অ্যালজেব্রিক সামটা অলওয়েজ 0 হবে। ঠিক আছে, এটা আমরা কার্চফসের কারেন্ট ল থেকে পাচ্ছি। হ্যাঁ বলো, হ্যালো, বল। সুমন দাস কি বলছিলে তো নাকি? পয়েন্ট গুলো তো ও নিচের পয়েন্ট গুলো, হ্যাঁ নিচের পয়েন্ট গুলোকেও নোট ধরতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই করার। এগুলোকেও আমরা নোট তো ধরতে পারি, মানে এটাও হচ্ছে, হ্যাঁ এখানেও আমার সংখ্যক এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ ধরতে পারো, ধরতে পারো, এগুলোকেও নোট ধরতে পারো। এটাও একটা নোট, এটাও একটা নোট। কিন্তু এখানে তুমি মানে যদি উপরেই লাগিয়ে দাও আর নিচে লাগানোর তোমার দরকার হবে না। মানে উপরে যদি একটা তুমি লাগাও এটাকেও তুমি নোট ধরতে পারো, কারণ এখানেও R2 যুক্ত আছে, এখানেও এটা ভোল্টেজ সোর্স যুক্ত আছে, তাহলে এখানে 2 এর বেশি সংখ্যক এলিমেন্ট যুক্ত আছে। ঠিক আছে, তবে জেনারেল কনভেনশন ওয়াইজ যখন আমরা প্রবলেম গুলো সলভ করবো দেখবে এগুলোকে তো আমরা রেফারেন্স ভোল্টেজ বা গ্রাউন্ড ধরে নিই। ঠিক আছে, তো সেই কারণে আমরা অলওয়েজ কিন্তু উপরের দিকগুলোতেই কার্চফসের কারেন্ট ল গুলোকে অ্যাপ্লাই করবো। তুমি এটাকে চাইলে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে আমাদের কি কার্চফসের ভোল্টেজ ল। কার্চফসের ভোল্টেজ ল অনুযায়ী কি বলছে না, the Kirchhoff's voltage law states that the algebraic sum of the voltages around a loop or mesh is equal to 0. ঠিক আছে, একটা লুপ বা মেশ কাকে বলে না, a loop is a path that terminates at some node
where it is started from, মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানেই এসে যদি টার্মিনেট করে সেটাকে একটা লুপ বলা হয়। and in a contrast maze is a loop that does not contain any other loops inside it। মেজ হচ্ছে এমন একটা লুপ যেখানে তার মধ্যে কিন্তু অন্য কোনো লুপ আর থাকবে না, ঠিক আছে। লুপ হচ্ছে এমন একটা পাথ দ্যাট টার্মিনেটস এট দ্য সেম পয়েন্ট হোয়ার ইট হ্যাজ স্টার্টেড ফ্রম, আর মেজ হচ্ছে এমন একটা লুপ দ্যাট ডাজ নট কন্টেন এনি আদার লুপ ইনসাইড ইট। এটার মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। লুপ বা মেজ অ্যানালিসিস আমাদের পড়ে আছে, তবে আমি এখানে একবার ডিসকাস করে নিই। সাপোজ আমরা এখানে একটা নেটওয়ার্ক ড্র করছি, ধরা যাক এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে, দুটো ভোল্টেজ সোর্স আছে সার্কিটে। সাপোজ এই ভোল্টেজ সোর্সের V1 ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড হলো সাপোজ V2, এটা হলো আরো, সরি আমরা এটাকে নামটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে V1 নাম না দিয়ে আমরা এটাকে আমরা সাপোজ VS1 নাম দিচ্ছি, ঠিক আছে, VS1। আর এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি VS2। এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি VS2। এটা একটা R1, এটা একটা R2, এটা হলো R3, এটা হলো R4, আর এটা হলো R5 ধরে নেওয়া যাক, ঠিক আছে। তো এখানে কারচপসের ভোল্টেজ ল যেটা বলছে যে অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যারাউন্ড আ লুপ অর অ্যারাউন্ড আ মেশ ইজ অলওয়েজ 0। এখানে লুপ মানে কি? লুপ মানে হচ্ছে এমন একটা পাথ যেটা একটা জায়গা থেকেই শুরু হবে আবার সেই জায়গাতে এসেই শেষ হবে। যদি আমরা ধরো এখান থেকে একটা লুপ বানানো শুরু করলাম, ঠিক আছে, এখান থেকে একটা লুপ বানানো যদি আমরা স্টার্ট করি, তাহলে আমার ধরা যাক আমরা এটাকে একটা লুপ ধরছি, এইখান দিয়ে ধরো R1 R2, এটা একটা লুপ হবে, তো এটা একটা ক্লোজ সার্কিট পাথ হবে। তো এই যে পথ, এই পথটাই যদি আমরা কারচপসের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, আমরা শুরু করলাম এখান থেকে, আবার এখানেই এসেই শেষ করলাম, এবং এখানে আমরা যদি অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য এলিমেন্টস আমরা নিয়ে নিই, তাহলে আমরা একটা কারচপস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। তো ধরা যাক আমরা এই R1 যে রেজিস্টারটা আছে তার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটাকে আমরা সাপোজ বলছি হচ্ছে, এটাকে আমরা নাম দিচ্ছি V1। আচ্ছা, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ V2। R3 এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ সেটাকে আমরা নাম দিচ্ছি V3। R4 এর অ্যাক্রসে যেটা আছে সেটাকে আমরা নাম দিচ্ছি V4। আর R5 এর অ্যাক্রসে যেটা আছে সেটাকে আমরা নাম দিচ্ছি V5, ঠিক আছে। তো এবারে বলো দেখি, এই যে লুপটা আছে, এই R1 এর শুরু থেকে শুরু হলো, সেখান থেকে গিয়ে R2 হয়ে VS হয়ে আবার এই R1 এ ব্যাক করে গেল, এটা একটা কি হলো? এটা একটা লুপ হলো, এটা একটা লুপ হলো, ঠিক আছে। আবার আমরা চাইলে এমন একটা লুপ আমরা বানাতে পারতাম। তো ধরা যাক এই R1 থেকে শুরু হলো, R1 থেকে শুরু হলো, R3 গেল, R3 থেকে R4 দিয়ে গেল, R4 দিয়ে এসে VS1 হয়ে আবার এই R1 এ ব্যাক হয়ে গেল, এটাও একটা লুপ হতে পারে। মানে R3 হয়ে গেল, R1 R3 R4 হয়ে VS হয়ে আবার আমার এই পয়েন্টে ব্যাক হয়ে গেল, এটাও একটা লুপ হতে পারে, ঠিক আছে। তার মানে লুপ হচ্ছে এমন একটা পাথ যেটা একটা যে জায়গা থেকে শুরু হবে সেখানে এসেই শেষ হবে। তাহলে এই ধরো প্রথম যে লুপটা, এই লুপে যদি আমরা কারচপসের ভোল্টেজ ল লাগাই, আমরা কি বলতে পারি বলতো? এই R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয়েছে? V1, তাই তো, এটাকে আমরা V1 ধরেছি, এই রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপটাকে আমরা V1 ধরেছি। তাহলে কারচপসের ভোল্টেজ ল অনুযায়ী অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ উইল বি 0। তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে? V1। বুঝতে পারছো তো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1। আচ্ছা, R2 এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয়েছে বলো? V2। R2 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, এই যে এখানে V2 ভোল্টেজ ড্রপ হয়েছে।
আচ্ছা, যখন আমি এই পথটা নিচ্ছি, কিন্তু এই ছোট ভেতরের পথটা নিচ্ছি, তখন আমার R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হলো V1, R2 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হলো V2, আর VS এর মধ্যে কি হয়েছে, VS1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে না গেন হয়েছে? কি হয়েছে বলো তো? যখন আমরা এই পথ দিয়ে যাচ্ছি তখন ভোল্টেজ গেন হচ্ছে না ড্রপ হচ্ছে, কি হচ্ছে? তো ভোল্টেজ ঢুকছে তো। তো ভোল্টেজটা স্যার হচ্ছে। গেন হচ্ছে। দেখো সবসময় এটা মনে রাখবে, একটা রেজিস্টারের মধ্যে যদি আমরা দেখি বা যে কোনো এলিমেন্টের মধ্যে আমরা দেখি, যদি আমরা প্লাস থেকে মাইনাসের দিকে যাই না, গেন আমরা হচ্ছে। যদি প্লাস থেকে মাইনাসের দিকে যাই, হ্যাঁ আমি বলছি দেখো, যদি প্লাস থেকে মাইনাসের দিকে যাই সেটাকে আমরা বলবো ড্রপ। প্লাস থেকে মাইনাসে যাচ্ছি মানে কি, কমে যাচ্ছে, ড্রপ হচ্ছে। আর যদি আমরা কোনো জায়গায় দেখি এরকম হচ্ছে, কোনো এলিমেন্টের মধ্যে আমরা এরকম দেখি মাইনাস থেকে আমরা প্লাসের দিকে যাচ্ছি, তার মানে কি গেন হচ্ছে। প্লাস থেকে মাইনাস মানে ড্রপ, আর মাইনাস থেকে প্লাস মানে গেন। তাহলে দেখো এখানে R1 এর মধ্যে আমার ড্রপ হলো, R2 এর মধ্যে আমার ড্রপ হলো, কিন্তু VS1 এর মধ্যে আমার কি হলো, গেন হলো। এবার আমরা ড্রপ গুলোকে লিখছি প্লাস চিহ্ন দিয়ে, তাহলে গেনটাকে আমাকে কি চিহ্ন দিয়ে লিখতে হবে বলো? অ্যালজেব্রা হিসাবে যদি আমরা দেখি এটাকে, বীজগণিতিক হিসাবে কি বলে, যদি আমরা ড্রপ গুলোকে প্লাস চিহ্ন দিয়ে লিখি তাহলে গেনটাকে আমাকে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে, হবে কি না? অ্যালজেব্রিক সাম, তাহলে VS1 এর আগে আমাকে একটা মাইনাস চিহ্ন বসাতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? V1 এর আগে প্লাস চিহ্ন বসালাম কারণ এটা ড্রপ হচ্ছে, V2 এর আগেও প্লাস চিহ্ন বসালাম কারণ V2 এর মধ্যেও ড্রপ হচ্ছে, মানে R2 রেজিস্টারের মধ্যেও ভোল্টেজ V2 ড্রপ হচ্ছে। কিন্তু VS1 যে ভোল্টেজ সোর্সটা আছে সেখানে আমার গেন হচ্ছে, তো গেনের আগে তো আমাকে মাইনাস চিহ্ন বসাতেই হবে। তো এই যে কারশফের ভোল্টেজ ল, সেই অনুযায়ী আমরা এই কথাটা লিখতে পারি যে অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজেস অ্যাক্রস দ্য এলিমেন্টস ইন এ লুপ will be equal to 0। এটা আমরা ফ্রম KVL এটা আমরা লিখতে পারি, কারশফ ভোল্টেজ ল থেকে আমরা এটা লিখতে পারি। তো এই যে পথটা আমরা পেলাম না, এটা হচ্ছে একটা লুপ। আবার যদি আমরা এই বাইরের পথটা নিতাম, এই বাইরের কালো রঙের যে পথটা আছে, এই পথে যদি আমরা কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতাম, আমরা কি লিখতে পারতাম বলো দেখি, বলো। এখান থেকে ধরো শুরু করছি, প্রথমে আমরা কি লিখতাম? না, আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে। তাহলে ফার্স্টে R1 দিয়ে বলো, R1 থেকে যদি শুরু করি, ফার্স্টে R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তো কত, V1 প্লাস V1। V1 আচ্ছা, তারপরে কি লিখবো বলো? তারপরে আমরা লিখবো প্লাস কত, V3 প্লাস প্লাস হচ্ছে R3 R3 নয়, প্লাস V3। আমি তো ভোল্টেজটাকে Sorry, ডাইরেক্ট V3 লিখে দিচ্ছি V3। V3 তারপরে R4 এর মধ্যে কি লিখবো বলো? প্লাস প্লাস V4 V4 প্লাস V4। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? তারপরে কি লিখবো? এই পথটায়, এই পথে যখন আসবো তখন মাইনাস VS1, মাইনাস VS1 VS1, মাইনাস VS1 ইকুয়াল টু, মানে এখানে এসে আমার তো 0 পথ শেষ, তার মানে ইকুয়াল টু 0। এটাও আমরা ফ্রম KVL লিখতে পারি। তাহলে প্রথমটাও আমার একটা লুপ ছিল, পরেরটাও একটা লুপ হলো, ঠিক আছে। কিন্তু তাহলে মেশ ব্যাপারটা কি? মেশ মানে হচ্ছে এমন একটা লুপ যার মধ্যে আর কোনো লুপ থাকতে পারে না, ঠিক আছে, যার মধ্যে আর অন্য কোনো লুপ থাকতে পারে না। তাহলে বলো দেখি এখানে মেশ কোনটা? প্রথমের লুপটা কি হ্যাঁ, মেশ? প্রথমের হ্যাঁ, লুপটাই কি প্রথমের মেশ? যে লুপটা, এই যে লুপটা, এটা কিন্তু আমার একটা মেশ, কারণ এর ভেতরে আর কিন্তু অন্য কোনো লুপ নেই। কিন্তু এই যে বাইরের যে লুপটা আমি পরে যেটাকে দেখলাম, বাইরের যে লুপটা আমি লিখলাম এইখান থেকে এইটা, এইটা কিন্তু এটা একটা লুপই বলবো, এটা কিন্তু আমরা মেশ বলতে পারবো না। মানে এই যে R1 R3 R4 VS1 হয়ে যে পথটা, এটাকে কিন্তু আমরা একটা মেশ বলতে পারি না, এটাকে আমরা একটা লুপই বলতে পারি। তার মানে একটা লুপের মধ্যে মেশ অনেকগুলো থাকতে পারে, কিন্তু একটা মেশের মধ্যে অন্য কোনো লুপ কিন্তু থাকবে না। এটাই হচ্ছে মেশ এবং লুপের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কিন্তু কারশফের যে ভোল্টেজ ল, সেটা আমরা মেশের জন্য অ্যাপ্লাই করতে পারি, আবার আমরা সেটাকে লুপের জন্য অ্যাপ্লাই করতে পারি। বোঝা গেল? তাহলে মেশ আর লুপের পার্থক্যটা আশা করা যায় বোঝা গেল, যে মেশ হচ্ছে এমন একটা, মানে লুপ হচ্ছে এমন একটা পাথ যেটা কোনো সার্কিটের মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে আবার সেই পয়েন্টেই এসে টার্মিনেট করে। আর মেশ হচ্ছে এমন একটা লুপ যার মধ্যে কিন্তু অন্য কোনো লুপ আর থাকতে পারে না, তাকেই হচ্ছে আমরা মেশ বলি, ঠিক আছে। তো এটা, হ্যাঁ বলো। তার মানে স্যার প্রথমে একটা মেসও হচ্ছে আবার লুপও হ্যাঁ, হচ্ছে। প্রথমটা আমাকে মেশও বলতে পারি, লুপও বলতে পারি, কিন্তু পরের যেটা বললাম এটা কিন্তু একটা লুপই হচ্ছে, এটাকে কিন্তু আমরা মেশ বলতে পারি না, ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমরা এই আলোচনা করলাম বেসিক ডিসকাশন অ্যাবাউট কারশফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ল। পরের দিন আমরা এসি সার্কিটের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে দেখব, ঠিক আছে। ডিটেলে এগুলো মেশ অ্যানালিসিস, এগুলো পরে তোমাদের সিলেবাসে চ্যাপ্টারে আছে, ঠিক আছে। আমি একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম। আরো ডাউট আছে কিছু? না স্যার স্যার, বলছি V2 V3 আর V4 দিয়ে আস্তে আস্তে লুপ হবে তো স্যার?
হ্যাঁ আরো লুপ হবে, আমি এখানে দেখালাম না, এই দেখো এই যে V1 V3 V5 VS2 VS1 এটাও একটা লুপ হবে। আবার হচ্ছে তুমি এখানেও আর একটা লুপ পেতে পারো, এইটুকুর মধ্যেও একটা লুপ পাবে, এইটুকুর মধ্যেও একটা লুপ পাবে, ঠিক আছে, অনেক লুপ আছে এর মধ্যে, আমি দেখাইনি, আমি জাস্ট দুটো দেখিয়েছি এখানে, ঠিক আছে অনেক। স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে ছটা আপনি এতক্ষণ বলছিলেন যে প্লাস থেকে লাস্টেরটাতে VS2 প্লাস থেকে VS মাইনাস যাচ্ছে যখন এটা গেন হচ্ছে ভোল্টেজ, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে ভি যখন, তখন VS2 হ্যাঁ VS2 তে। হ্যাঁ VS2 তে বলিনি আমি, VS1 টাই দেখিয়েছি। VS2 দিয়ে কিন্তু আমি লুপ ইকুয়েশন, সরি এটা S1 হবে, S2 দিয়ে কিন্তু আমি লুপ ইকুয়েশন একটাও লিখিনি। না স্যার ওইটাই বলছি, যখন পুরোটা লুপ হবে স্যার একটা হ্যাঁ পুরো তখন তুমি VS2 তে কি হবে দেখো, যখন তুমি এই পুরো পথটা যখন নেবে তখন তুমি VS2 দিকে যখন আসবে তখন কি হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছ তো, হ্যাঁ প্লাস স্যার এটা থেকে গেন মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসে কি গেন হলো, এটা প্লাস থেকে ড্রপ মাইনাস ড্রপ হলো, তাহলে এটা ড্রপই হলো, স্যার, ড্রপ হলে কিন্তু আবার স্যার এই যে মাইনাস থেকে আবার গিয়ে পুরো লুপটাই মাইনাসে ঢুকছে, তখন কি কিছু এটা ইয়ে হয়? হ্যাঁ তুমি যে এলিমেন্টটাকে তুমি ধরবে, ধরো তুমি লুপ নিচ্ছ বাইরের পুরো পথটাকে নিয়ে একটা লুপ নিচ্ছ, ধরো আমি আবার ড্র করেই নিই এটাকে, ঠিক আছে, ধরা যাক আমরা এটাকে কি মোছা যাবে, ভাই মাইনাস থেকে মাইনাস নয় রে, ওটা একদম পরেরটা যে VS1 টা দেখ, প্লাস থেকে মাইনাস থেকে প্লাস দেখ, তুই ওটা ভিতরটা দেখ, ধরো আমি এটাকে পুরোটাই মুছে নিয়ে আমি আরেকবার এটাকে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। ধরো এখানে আমার ভোল্টেজ কত আছে V1, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, এখানে হচ্ছে ভোল্টেজ ড্রপ কত V3, এখানে আমার ভোল্টেজ ড্রপ কত V2, ঠিক আছে, এখানে আমার ভোল্টেজ ড্রপ কত V4, এখানে আমার ভোল্টেজ ড্রপ কত V5। তোমাকে যদি বলা হয় একদম বাইরের যে লুপটা, মানে তুমি ধরো এইখান থেকে শুরু করলে, লুপ গোনা শুরু করলে, ঠিক আছে, R1 গেলে, R3 গেলে, R5 গেলে, আবার এই S2 গেলে, S2 থেকে ব্যাক হলে, ব্যাক হয়ে S1 হয়ে আবার তুমি এখানে রিটার্ন করে গেলে, এই হলো তোমার লুপের পাথ। তুমি বলো দেখি একদম বাইরের যে লুপটা, এখানে তুমি কারচপসের ভোল্টেজগুলো অ্যাপ্লাই করো, কি পাবে? ফার্স্টে R1 এর মধ্যে দিয়ে যাচ্ছ যখন, তখন এখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, ড্রপ হয়েছে তো, প্লাস, হ্যাঁ প্লাস V1 প্লাস V1। তারপরে R3 আছে, R3 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে তো, তাহলে কি হবে, প্লাস V3, R5 এর মধ্যে ভোল্টেজ ড্রপ প্লাস তাহলে প্লাস V5। তারপরেরটা কি হয়েছে বলো? তারপরটা স্যার মাইনাস থেকে প্লাসে গেছে, এটা মাইনাস মানে এটা ভোল্টেজ মাইনাস গেইন। থেকে প্লাসে হচ্ছে কি, এটা তো প্লাস, Voltage- উপরের দিকটা তো প্লাস, তাহলে তুমি কি বলবো স্যার। এটাকে, প্লাস থেকে মাইনাসেই এসছে, তাহলে কি হবে, তাহলে ড্রপই হচ্ছে, ড্রপ হয়েছে। তাহলে প্লাস VS2 লিখবে, ভিতরটা ড্রপ দেখ, যখন ওইটার হচ্ছে। ভিতরটা দেখ। স্যার ও plus বাইরেটা দেখছে, ও ভাবছে স্যার, ও বাইরেটা দেখছে স্যার, ও ভাবছে যে R5 এর যে মাইনাসটা আছে ওইখান থেকে স্যার VS2 এর না না না, প্লাসটা ধরছে ও। R5টা তো R5 এ হয়ে গেল, আমি আবার VS2টাকে দেখো, VS2 এর এদিকটা তো প্লাস, এদিকটা মাইনাস, তার মানে কি, তার মানে ড্রপই হচ্ছে। আবার যখন তুমি এখানে ফেরত এলে, এখানে যখন আবার VS1টাকে দেখবে তখন কি হচ্ছে, মাইনাস থেকে প্লাস হচ্ছে, মানে এখানে গেন হচ্ছে, মানে মাইনাস VS1, তার মানে আলটিমেটলি এই সামটা ইকুয়াল টু হবে আমার 0। এটা ফর্ম আমরা KPL এটা ওকে লিখতে স্যার, পারি, ঠিক আছে ঠিক আছে ঠিক স্যার, আছে? ওটাই বলতে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। যখন কোনো বড় সার্কিটে যখন প্লাস মাইনাস গুলো দেওয়া থাকবে না, শুধু ভোল্টেজ সোর্স বলে থাকবে, তখন কিভাবে ডিসাইড করবো যে কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ? এই বলে দেবো, এর তো অনেক প্রবলেম করানো হবে, তখন তোমরা মানে কারেন্ট ধরবে, কোন একটা লুপে কিভাবে কারেন্ট ধরতে হয় এগুলো পরে আছে, ঠিক আছে, আমি বলে দেবো কি কিভাবে করবে, এটা আমরা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম, পরে লুপ অ্যানালিসিস বলে একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে, তখন আমরা এগুলো ডিটেইলে আলোচনা করবো। কারেন্ট স্যার প্লাস মাইনাস দেওয়া না থাকলেও কারেন্ট ফ্লো এর ডাইরেকশন তো দেওয়া থাকবে নিশ্চয়ই। কারেন্ট ফ্লো এর ডাইরেকশন দেওয়া সবসময় থাকবে না, তোমাকে ধরে নিতে হবে। এবার তুমি কারেন্টের ডাইরেকশন যদি তুমি এরকম ধরে নাও, ধরো এরকম একটা কারেন্টের ডাইরেকশন তুমি ধরে নাও, এদিক থেকে প্লাস, এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে তুমি বুঝে যাবে এদিকটা প্লাস এদিকটা মাইনাস হবে। তুমি কারেন্টের ডাইরেকশনটা যদি নিজেই ধরো, সেই অনুযায়ী তোমার উত্তরগুলো বেরোবে, ঠিক আছে, এটা পরে ডিটেলসে আছে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম লুপ আর মেশ এই দুটোর মধ্যে তফাৎ একটু বলতে পারেন? ওই তো বললাম যে লুপ মানে কি, লুপ মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে শুরু হবে সেই জায়গাতে এসেই শেষ হবে। যেমন এই আমি বাইরের ছবিটা এঁকেছি, এটা কি, এটা একটা লুপ, ঠিক আছে, মানে R1 থেকে শুরু হয়েছে, R3 R5 VS2 VS1 হয়ে আবার R1 এর আগেই শেষ হলো, তাহলে এটা হলো একটা লুপ, ঠিক আছে। কিন্তু
মেশ হচ্ছে এমন একটা লুপ যার ভেতরে আর অন্য কোনো লুপ থাকতে পারে না। কিন্তু এই যে তুমি লুপটা এঁকেছো, এই লুপের ভেতরে কি আর কোনো লুপ নেই? অনেক লুপ আছে। এইখান থেকে একটা লুপ আছে, এই একটা লুপ আছে, এই একটা লুপ আছে, কত লুপ আছে। তার মানে এটা কিন্তু আমরা মেশ বলতে পারি না। এই বাইরের যেটাকে আমরা লিখলাম এটাকে আমরা একটা লুপই বলতে পারি, মেশ বলতে পারি না। মেশ হচ্ছে এমন একটা লুপ, যদি আমরা এই R1 R2 VS1 এই তিনটেকে নিয়ে একটা পদ ভাবি, তাহলে তার মধ্যে দেখো আর কিন্তু অন্য কোনো লুপ এর ভেতরে আর নেই। আছে কি? R1 R2 আর VS1 এর মধ্যে আর ভেতরে অন্য কোনো লুপ আর থাকতে পারে না। তাহলে যার ভেতরে আর অন্য কোনো লুপ থাকতে পারে না সেই রকম লুপকে আমরা বলবো হচ্ছে মেশ। তাহলে এই R1 R2 VS1 এটাকে নিয়ে আমরা একটা মেশ বলতে পারি। আবার অন্যদিকে এই R3 R4 R2 এরা তিনজনে মিলে এই একটা কি তৈরি করেছে? এটাও একটা মেশ তৈরি করেছে। এর ভেতরে কিন্তু আর অন্য কোনো লুপ থাকতে পারে না। ব্যাপারটা এরকম।